অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। ওষুধ খুঁজে কামাল দেখালো এআই। তথ্য দিতেই 48 ঘণ্টায় ওষুধ খুঁজে দিল এআই। অস্ত্রোপচার থেকে নানা বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কাজে লাগছে। এবার জটিল রোগের ওষুধ বাতলে এআই নিজের সক্ষমতা ফের প্রমাণ করল। সম্প্রতি এক সুপারবাগ সমস্যার ওষুধ খোঁজার কাজে অভাবনীয় দ্রুততা দেখালো এআই। কিভাবে এত দ্রুত ওষুধ বাতলে দিল এআই, সেটাই এখন গবেষণার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজে জন পেনাডেস দীর্ঘদিন সুপারবাগ নিয়ে গবেষণা করছেন। জীববিজ্ঞানের পরিভাষায় সুপারবাগ আদতে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক। এটি বহু ধরনের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাকে বিফল করে দেয়। এই জীবাণুর সংক্রমণ শরীরে ছড়ালে তার থেকে সহজে মুক্তি পাওয়াটা মুশকিল। কোনো কারণে কেউ অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেলে তার শরীরে নিজে থেকে এই বাগ জন্ম নেয়। ধীরে ধীরে এই সুপারবাগ এতটাই শক্তিশালী হয় যে রোগের অ্যান্টিবায়োটিককে সহজে হজম করতে পারে। কিন্তু এআই এর কাছে ওই বাগ নিয়ে তথ্য দিতেই ওষুধ বাতলে দিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিভাবে সেই ওষুধ বানাতে হবে সে তথ্যও জানিয়ে দিল এআই। এই ঘটনা থেকে গবেষকেরা বেশ খুশি। এআই প্রযুক্তির হাত ধরেই এবার যে কোনো সুপারবাগকে সামলানো যাবে। তবে সব গবেষক অবশ্য এআইকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তাদের কথায় ওষুধ প্রয়োগের পর পার্শ্ব প্রতিক্রিয়া কেমন হচ্ছে সেটা দেখা দরকার। তবে ওষুধের খোঁজ পেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া সহজেই খতিয়ে দেখা যাবে। বিজ্ঞানের খবর শুনলেন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হল সুস্থায়ী উন্নয়ন এবং বিকল্প শক্তি নিয়ে একদিনের এক কর্মশালা। সেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু। এখন শুনব তার তৈরি করা একটি প্রতিবেদন। অপ্রচলিত প্রাকৃতিক উৎস যেমন সূর্যের আলো, জল, বায়ু প্রভৃতি ব্যবহার করে শক্তি উৎপাদন এবং সুস্থায়ী উন্নয়নের বিষয়ে আগামী প্রজন্মকে উৎসাহিত করতে ইন্টারন্যাশনাল সোলার ইনোভেশন কাউন্সিলের উদ্যোগে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে সম্প্রতি আয়োজিত হল একটি কর্মশালা, এম্পাওয়ারিং চেঞ্জ থ্রু সাস্টেইনেবল সলিউশনস ফর এনার্জি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। একদিনের এই কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের এনার্জি এক্সপার্ট কমিটির চেয়ারম্যান ড শান্তিপদ গঞ্চৌধুরী, অগ্নিগ্রিন প্রজেক্টের চেয়ারম্যান অধ্যাপক হিরণময় সাহা প্রমুখ। বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষিকা অনিতা পান্ডা জানালেন, যেগুলো আর কি আমাদের রিনিউয়েবল এনার্জি যে কাজগুলো হচ্ছে স্কুল স্টুডেন্টসরা যাতে তাদের অ্যাওয়ারনেস হয়, এই জন্যই উনি চেয়েছিলেন যাতে এরকম একটা প্রোগ্রাম হোক। যেই কারণে আমি এনসিকের সঙ্গে কোলাবোরেশন করে আমরা এই স্কুল প্রোগ্রামটা করছি। বেসিক্যালি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আর 14টি স্কুল এখানে অ্যাটেন্ড করছে এবং এই সেমিনারের পরে ওদের কুইজ কম্পিটিশন হবে। বাচ্চারা যতটা এই ব্যাপারে অ্যাওয়্যার হয় এবং তাদের থেকে তাদের বাবা মারা, তাদের বন্ধু বান্ধবরা, সতীর্থরা হবে, তাহলে আমরা চাইছি যে এই অ্যাওয়ারনেসটা একদম যাতে ছোটবেলা থেকে এতে শুরু হয়, সেই জন্য আমরা এটা করছি। সৌরশক্তির ব্যবহার নিয়ে সাম্প্রতিক উদ্যোগ সম্পর্কে জানালেন ড শান্তিপদ গঞ্চৌধুরী। আজকে তো প্রোগ্রামের মধ্যে আমরা যেটা মেইন দেখানোর চেষ্টা করেছি, ছাত্রছাত্রীদের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করেছি ইন্ডিয়াতে রিয়েলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কী কী প্রোগ্রাম হচ্ছে অন সোলার এনার্জি। পার্টিকুলারলি সোলার এনার্জিতে সূর্যঘর প্রোগ্রাম, পিএম সূর্যঘর প্রোগ্রাম, যেটাতে সমস্ত বাড়ির ছাদের মধ্যে 3 কিলোওয়াট পর্যন্ত সোলার পাওয়ার প্ল্যান্ট লাগালে, রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট যেটাকে বলা হচ্ছে, সেটা লাগালে আপ টু 78,000 রুপি সাবসিডি পাওয়া যায় এবং এনি সিটিজেন অফ ইন্ডিয়া দে আর এলিজিবল ফর দিস প্রোগ্রাম। সবাই পেতে পারেন, তাদেরকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করলে সেটা পাবেন এবং মান্থলি ইলেকট্রিসিটি বিল 1000 থেকে 2000 টাকা পর্যন্ত কমিয়ে আনা যেতে পারে। এটা একটা প্রোগ্রাম সম্বন্ধে বলা হয়েছে। এছাড়া আমরা বড় একটা প্রোগ্রাম প্রাইম মিনিস্টার যে এই যে স্যানিটেশন প্রোগ্রাম যেটা করা হয়েছে, টয়লেট তৈরি করা, সেই স্বচ্ছ ভারত পরিকল্পনা, সেই স্বচ্ছ ভারত পরিকল্পনার মধ্যে টয়লেটের মধ্যে জল ছিল না। এখন সেই জল দেওয়ার জন্য
জলের ব্যবস্থার জন্য সোলার ছোট ছোট মাইক্রো পাম্প ডেভেলপ করা হয়েছে এবং সমস্ত লক্ষ লক্ষ টয়লেটের মধ্যে সোলার মাইক্রো পাম্প দিয়ে জল দিয়ে সেই টয়লেটটাকে স্মার্ট টয়লেট তৈরি করা হচ্ছে। সেই প্রোগ্রামটাও লঞ্চ করা হয়েছে। আমাদের এখানে আরেকটা বড় প্রোগ্রাম করা হয়েছে যে এটিএম মেশিন, গ্রামে গঞ্জে পাওয়ারের একটু ক্রাইসিস আছে, সেখানে এটিএম মেশিন আমাদের ব্যাঙ্কগুলোকে মোটিভেট করা হয়েছে, সোলার দিয়ে এটিএম মেশিন চালানো হচ্ছে এবং সেগুলোকে লাগানোর ব্যবস্থা করেছে রুরাল এরিয়াতে এটিএম মেশিন, যাতে কন্টিনিউয়াস 24/7 ইলেকট্রিসিটি সাপ্লাই থাকে এবং সেখানের মধ্যে এটি সোলার এটিএম চালানো হচ্ছে। গ্রামের অনেক স্কুল আছে, বাচ্চা মেয়েদের স্কুল আছে যেখানের মধ্যে পাওয়ার নেই বা পাওয়ার খুব ইরাটিক, সেই সব স্কুলের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন দেওয়া যাচ্ছিল না, এখন সেখানের মধ্যে সোলার দিয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ডেভেলপ করা হয়েছে এবং সেগুলো মেয়েদের স্কুলে, বাচ্চাদের স্কুলে, রিমোট এরিয়া পার্টিকুলার গ্রামেগঞ্জে দেওয়া হচ্ছে। অ্যান্ড দে আর ভেরি হ্যাপি, দে আর পেইং 5 রুপি কয়েন, একটা 5 টাকার কয়েন দেয়, ভেন্ডিং মেশিন থেকে একটা ন্যাপকিন বেরিয়ে আসে, সেইটাকে আবার স্কুল থেকে রিফিল করা হয়। সেই ধরনের সমস্ত প্রোগ্রাম। কোল্ড স্টোরেজ তৈরি করা হচ্ছে, আমাদের অনেক আলু নষ্ট হচ্ছে গ্রামাঞ্চলে, সেইখানের মধ্যে দেখা যায় এখানে পাওয়ার হয়তো খুব ইরাটিক, সেখানের মধ্যে সোলার কোল্ড স্টোরেজ স্কিম চালু করা হয়েছে। কোল্ড স্টোরেজ স্কিমের মধ্যে সোলার এনার্জি দিয়ে কোল্ড স্টোরেজগুলো চলছে এবং সেই সোলার কোল্ড স্টোরেজের মধ্যে আলু রেখে ফার্মাররা বেনিফিটেড হচ্ছে। এইভাবে যেটাকে ডিআরই প্রোগ্রাম বলা হচ্ছে, ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি প্রোগ্রাম, সেটা ইন অ্যাডিশন টু আমাদের যে সোলার পাম্প দিয়ে ইরিগেশন করা পিএম কুসুম, প্রাইম মিনিস্টার কুসুম পরিকল্পনা, সেটা দিয়ে ফার্মারদেরকে আমরা পাম্প দিচ্ছি, সেই পাম্প দিয়ে ওরা ইরিগেশনের কাজে ব্যবহার করছে, সেটা আছে। বড় বড় সোলার পাওয়ার প্ল্যান্ট লাগানো হচ্ছে, যেটা বড় বড় সোলার পার্ক তৈরি করা হচ্ছে। কিন্তু ইন অ্যাডিশন এটাকে বলা হচ্ছে ডিআরই প্রোগ্রাম, ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি প্রোগ্রাম। সেই প্রোগ্রামগুলো ভারতবর্ষে প্রচুর পরিমাণে এখন লঞ্চ করা হয়েছে। টোটালি আমাদের ইন্ডিয়াতে 2030-এর মধ্যে প্রাইম মিনিস্টার টার্গেট করে দিয়েছেন 500 গিগাওয়াট, 5 লক্ষ মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি থেকে পাওয়ার আসতে হবে এবং সেইটার দিকে আমরা টার্গেট করেছি। এখন পর্যন্ত ইন্ডিয়াতে 2,10,000 মেগাওয়াট পর্যন্ত আমাদের রিনিউয়েবল পাওয়ার হয়েছে। আমাদের প্রায় আরও 3 লক্ষ মেগাওয়াট করতে হবে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে। এবং শুধু সোলার পার্ক না, সোলার বড় বড় উইন্ড জেনারেটর না, সেই ধরনের ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি করে আমরা সমস্ত লোকের কাছে রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট, পিএম সূর্যঘর পরিকল্পনা, সব কিছু মিলিয়ে আমরা চাইছি যে যেটা টার্গেট করা হয়েছে অল ইন্ডিয়া লেভেলে, আমরা যেটা ক্লাইমেট অ্যাকশন প্ল্যানে কপ, যেটা আমাদের কনফারেন্স অফ পার্টিস, যেটা এনভায়রনমেন্টের প্রত্যেক বছর হয়, লাস্ট টাইম বাকুতে হয়েছে, সেইখানে যে কমিটমেন্ট ইন্ডিয়া দিয়েছে যে ইন্ডিয়া তার এমিশন কত % কমাবে, সেই এমিশন কমানোর জন্য যে টার্গেট ফিক্স করা হয়েছে, যাতে সেই টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি অ্যান্ড ইন্ডিয়া ক্যান বিকাম এ লিডার ইন দি হোল ওয়ার্ল্ড, সেটার দিকে আমরা নজর দিয়েছি এবং অল ইন্ডিয়াতে আমরা এই প্রোগ্রামটাকে লঞ্চ করেছি। প্রোগ্রাম খুব ফাস্ট প্রোগ্রেস করছে। প্রায় 128 বছর আগে নির্মিত ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং প্রকল্পের ব্যাপারে তিনি বললেন, সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র সেটা ভারতবর্ষের মধ্যে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, কিন্তু আমরা অনেকেই জানি না। দার্জিলিংয়ে সিদ্রাপং বলে দার্জিলিংয়ের নিচে একটা জায়গা আছে যেখানে মধ্যে চালু করা হয়েছিল। এই 1897-এ সেটা চালু করা হয়েছিল এবং তার 100 বছর, সেটা একটা হেরিটেজ প্রজেক্ট এখন, এবং সেইটা নষ্ট হয়ে গেছিলো। সেটাকে ভারত সরকার ফান্ডিং করে সেটাকে 100 বছর যে যখন হলো আমাদের 1997-এ, তারপর থেকে এটাকে রেনোভেট করা হয়েছে এবং সেটা এখন চলছে। সেই প্রজেক্টটা আবার পুরোদমে চালু আছে এখন। সেটা ভারতবর্ষের মধ্যে এবং এশিয়ার মধ্যে এটা একটা হেরিটেজ প্রজেক্ট হিসেবে স্বীকৃত। শিবপুরে প্রতিদিনের উচ্ছিষ্ট কিভাবে শক্তির উৎসে পরিণত হচ্ছে সে কথা তুলে ধরলেন অধ্যাপক হিরণময় সাহা। শিবপুরে একটা মাইক্রোগ্রিডস আমরা বায়োগ্যাসের পুরো সিস্টেম তৈরি করেছি। সেখানে শিবপুরে প্রায় 1 টন করে যে হোস্টেলসগুলো আছে তার যে লাঞ্চের সময় যে ফুড ওয়েস্ট হয় সেটা কালেক্ট করা হয়, কালেক্ট করে বায়োডাইজেস্টারে সেটাকে অ্যানারোবিক বায়োডাইজেশন করা হয়। তারপর যে গ্যাস তৈরি হয় সেই গ্যাস থেকে বায়োগ্যাস ইঞ্জিন দিয়ে চালানো হয় এবং সেই ইলেকট্রিসিটিটাকে দিয়ে আমরা শিবপুরের যে লোকাল যে দিদি ক্যাম্পাস, যে স্ট্রিট লাইটস আছে সেগুলোকে এবং এই বায়োগ্যাস মাইক্রোগ্রিডের যে ইনহাউস যে লোডসগুলো আছে সেগুলোকে আমরা রেগুলারলি চালাচ্ছি। এটার ক্যাপাসিটি অফ দি বায়োগ্যাস ইউনিটটা হচ্ছে রাফলি অ্যাবাউট 35 কিউবিক মিটার এবং যে ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে সেটা প্রায় রাফলি অ্যাবাউট 15 কিলোওয়াট অফ ইলেকট্রিসিটি আমরা পাই। এটা খুবই চলছে। এটা ওয়াজ ইনস্টলড ইনিশিয়ালি অ্যাট 2017 এবং 7-8 বছর ধরে ঠিকমতো ভালোভাবেই চলছে। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় কুইজ। প্রতিবেদনটি শুনলেন, এটি তৈরি করেছেন প্রদীপ্তা কুণ্ডু।
অন্বেষায় সবশেষে আমরা শুনব জ্যোতির পদার্থবিজ্ঞানী অধ্যাপক সুজন সেনগুপ্তর সঙ্গে একটি সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বলেছেন ডক্টর রুমা ঘোষ। মহাকাশের অন্য গ্রহগুলি, সেখানে প্রাণের অস্তিত্ব আছে কিনা, এই বিষয়গুলি আমাদের সকলকে বড্ড টানে। আর আমাদের এই কৌতূহলকে উস্কে দেয় ইটির মতো ছবিগুলি। বাস্তবে এই ভিন গ্রহদের নিয়ে যারা গবেষণা করেন, এমনই এক জ্যোতির্বিজ্ঞানী আজ আমাদের অতিথি। ভিন গ্রহদের নিয়ে তার 2.5 দশকেরও বেশি গবেষণা। ভারতবর্ষে তিনিই প্রথম ভিন গ্রহদের সন্ধান এবং তাদের বায়ুমণ্ডলের প্রকৃতি নির্ধারণ সংক্রান্ত গবেষণা শুরু করেছিলেন। সম্প্রতি অবসর নিয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স থেকে, সেখানে তিনি ছিলেন বরিষ্ঠ অধ্যাপক। এছাড়াও দিল্লির সোনপতের অশোকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের তিনি অতিথি অধ্যাপক। তার লেখা বই গ্রহ থেকে গ্রহান্তরে প্রাণের সন্ধানে, এই বইটির জন্য তিনি এবছর পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র স্মৃতি পুরস্কার পাচ্ছেন। বাংলার বাইরে থেকেও আদ্যন্ত বাঙালি জ্যোতির্বিজ্ঞানী শ্রী সুজন সেনগুপ্ত, তার সঙ্গে আলাপচারিতা আজ আমাদের। তার কাজ, পড়াশোনা, লেখালেখি এসব নিয়ে কথা হবে। প্রথমেই আজকের অনুষ্ঠানে ডক্টর সেনগুপ্তকে নমস্কার জানাই। নমস্কার। একেবারে শুরুতে জানতে চাইব, বিজ্ঞান, বিশেষ করে জ্যোতির্বিজ্ঞানে আগ্রহ আপনার কবে থেকে? এটা অনেক ছোটবেলা থেকে আমার আগ্রহটা হয়েছে। কি করে হয়েছে বললে বলবো বই পড়ে। আমি পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলা পুরুলিয়ার একটি মফস্বল শহর, রেল শহর আদ্রায় আমার জন্ম হয়েছে এবং আদ্রাতে আমার পড়াশোনা হয়েছে। আমার বাবা ছিলেন রেলের একজন কেরানি। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিলাম, আমাদের বইপত্র কেনার সেরকম সামর্থ্যও ছিল না। কিন্তু আমাদের এই আদ্রা রেলওয়ে শহরে একটা লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি থেকে আমি যত পারতাম তত বই ধার করে নিয়ে এসে পড়তাম এবং এইভাবে পড়তে পড়তে বিজ্ঞানের উপরে আমার একটা বড় আগ্রহ জেগে ওঠে। কিন্তু প্রথমেই জ্যোতির্বিজ্ঞানের উপরে আমার আগ্রহটা ছিল না। নিউক্লিয়ার ফিজিক্স, কসমিক রে ফিজিক্স, এইসব ব্যাপারগুলোতেও আমার সমান আগ্রহ ছিল। তবে 1979 সালে যখন আমি ক্লাস 9-এ পড়তাম, সেই সময় বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে একটা কম্পিটিশন হয়। সেই কম্পিটিশনের বিষয় ছিল বিজ্ঞান শিশুদের কাছে আশীর্বাদ না অভিশাপ। সেই কম্পিটিশনে আমি সেকেন্ড হয়েছিলাম ব্লক লেভেল এবং সেই সুবাদে আমি অধ্যাপক শান্তিময় চট্টোপাধ্যায় এবং এনাক্ষী চট্টোপাধ্যায়ের পরমাণু জিজ্ঞাসা নামে একটি বই পেয়েছিলাম। এবং এই বইটি আমাকে এত বেশি উৎসাহিত করে বা অনুপ্রাণিত করে যে আমি ঠিক করি যে ভবিষ্যতে যদি আমি বড় হই তাহলে আমি শান্তিময় চট্টোপাধ্যায়ের মতো একজন বিজ্ঞানী হব এবং পদার্থবিজ্ঞানে আমি গবেষণা করব। এরপরে আমি কলেজে আসি, বাঁকুড়া খ্রিস্টান কলেজে। সেখানেও সেই একই ব্যাপারটা হয় যে আমার বিজ্ঞানের উপরে আগ্রহটা অনেক বেশি হয় এবং এই সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মীর পাবলিশারের বইগুলো খুব সস্তাতে পাওয়া যেত। সেই সব বইগুলোকে আমি কলকাতায় বইমেলাতে গিয়ে কিনতাম এবং তখন সেই সময় মীর পাবলিশারের দ্য ইউনিভার্স বলে একটা বই আমার হাতে এসেছিল। এই বইটা পাওয়ার পরে আমার পুরো শরীর রোমাঞ্চিত হয়ে যায় যে মহাবিশ্বে এত এত বিস্ময় লুকিয়ে আছে। আমরা কে, আমরা কারা, আমরা কেন, পৃথিবীর অন্য কোথাও প্রাণ আছে কিনা, এই সম্বন্ধে আমার আগ্রহটা এত বেশি বাড়তে শুরু করে দেয় যে আমি তখন বুঝতে পারি যদি ভবিষ্যতে আমি বিজ্ঞানী হই তাহলে আমি জ্যোতির্বিজ্ঞান নিয়েই গবেষণা করব। আমাদের এখনো আমাদের রাজ্যে কেন আমাদের দেশে বেশিরভাগ কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞানটা কোনো বিষয় নয়, এটা গবেষণাতে শুধু বিষয়। তো সেই সময় গণিত বিভাগে অ্যাস্ট্রোনমির একটা পেপার ছিল, সেটা দেখে আমি তখন গণিত বিভাগে ঢুকে যাই। তারপরে আমি বুঝতে পারি সেটা অ্যাকচুয়ালি জ্যোতির পদার্থ বিজ্ঞান ছিল না, সেটা ছিল পজিশনাল অ্যাস্ট্রোনমির মতো বা স্পেরিক্যাল অ্যাস্ট্রোনমি যাকে বলে। কিন্তু তখন থেকে আমি পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতাম এবং তারপরে এমএসসি পাস করার পরে আমি জাতীয় পরীক্ষা দিয়ে টিএসআইআর এর ফেলোশিপ পাই এবং তখন আমি ঠিক করি যে যদি আমি গবেষণা করি তাহলে আমি জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করব এবং সেই অনুযায়ী আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সে অ্যাপ্লাই করি আমার সিএসআর ফেলোশিপ নিয়ে এবং সেখানে আমি সিলেক্টেড হই এবং তারপরে আমার অ্যাস্ট্রোফিজিক্সের উপরে যাত্রা শুরু হয়। পৃথিবী বা পৃথিবীর বাইরে ভিন গ্রহতে প্রাণের সন্ধান, এই বিষয়ে আপনার গবেষণা মানে একদম আলাদা করে যদি বলা হয়
এই ব্যাপারটা সহজ করে যদি আপনি শ্রোতাদের জন্য বলেন আপনার গবেষণার বিষয়টা। আমি যখন পিএইচডি করি তখন এই ভিন গ্রহদের ব্যাপারগুলো জানা ছিল না, কারণ 1990 সালে আমার পিএইচডির জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সে যোগ দিই। তখনও পর্যন্ত আমরা জানতাম যে আমাদের সৌরজগতের 9টি গ্রহ, সেই সময় 9টি গ্রহ প্লুটোকেও গ্রহ বলে গণ্য করা হতো, এবং সৌরজগতের বাইরে কোনো গ্রহের আমরা সন্ধান পেতাম না। এবং আমি তারাদের আবহাওয়া মণ্ডল বা অ্যাটমসফিয়ার, নক্ষত্রদের অ্যাটমসফিয়ার যাকে ইংরেজিতে বলে স্টেলার অ্যাটমসফিয়ার, তার উপরে গবেষণা করে পিএইচডি পেয়েছিলাম। পিএইচডি করার পরে আমি অ্যাপ্লাই করতে শুরু করি বিভিন্ন জায়গাতে, আমেরিকার বা ইউএসএ এবং ইউরোপের, এবং সেখানে যুগ্মভাবে একটা প্রজেক্ট লিখি স্টেলার অ্যাটমসফিয়ারের উপরে। কিন্তু সেটাকে আমার যে কোলাবোরেটর আমেরিকান ছিল তারা পাল্টে দিয়ে তারা বামন নক্ষত্র বলে একটা সদ্য আবিষ্কৃত নক্ষত্র, যা আর কি নক্ষত্র নয়, গ্রহও নয়, নক্ষত্র হতে গিয়ে যে নক্ষত্র হয়নি, একে ইংরেজিতে বলে ব্রাউন ডোয়ার্ফ, তার উপর আমরা প্রজেক্টটা লিখেছিলাম, এবং তার ফলে আমি নাসার ফেলোশিপ পাই। এই নাসার ফেলোশিপ নিয়ে আমি ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে গবেষণা করতে যোগ দিই। সেটা 1998 সাল। সেই সময় আমি এই ভিন গ্রহদের কথা জানতে পারি, কারণ 1995 সালে মিশেল মেয়র, সুইজারল্যান্ডের জেনেভা অবজারভেটরি মিশেল মেয়র প্রথম ভিন গ্রহ অর্থাৎ সৌরজগতের বাইরে অন্য তারাদের চারপাশে যে গ্রহ তার প্রথম সন্ধানটা পান। এবং আমেরিকাতে যখন এই জিনিসটা নিয়ে একটা বিরাট হইচই পড়ে যায়, সেই সময় আমি আমেরিকাতে আসার ফলে আমি হচ্ছি প্রথম একজন তাত্ত্বিক বিজ্ঞানী যারা আমরা সবাই মিলে এই ভিন গ্রহদের নিয়ে গবেষণা শুরু করি। এরপরে আমি কয়েক বছর মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার পরে ভিন গ্রহদের সম্বন্ধে আমার গবেষণা হাতে করি, এবং আমার অভিজ্ঞতা নিয়ে আমি আবার দেশে ফিরে আসি, এবং দেশে ওই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সে আমি চাকরি নিই, এবং তারপরে আমি ভিন গ্রহদের নিয়ে গবেষণা শুরু করি। মূলত দু রকমভাবে আমরা আর কি ভিন গ্রহদের অস্তিত্ব সন্ধান করি। তার একটা হচ্ছে প্রযুক্তি সংকেত, তার মানে যদি কোথাও কোনো বুদ্ধিমান প্রাণী থাকে এবং সেই বুদ্ধিমান প্রাণী যদি কোনো সংকেত পাঠাচ্ছে, বা তাদের গ্রহে যদি কোনো প্রযুক্তিগত ঘটনা ঘটছে, যেমন কোনো নিউক্লিয়ার এক্সপ্লোশন হচ্ছে বা তারা কোনো রেডিও সিগন্যাল পাঠাচ্ছে, সেই রেডিও সিগন্যালটাকে ধরা এবং সেটাকে বিশ্লেষণ করা এবং সেটাকে বুঝতে পারা যে এটা কোনো প্রাকৃতিক সংকেত নয়, এটা হচ্ছে কৃত্রিম সংকেত, সেইভাবে প্রযুক্তি সংকেতকে সন্ধান, যার ফলে ইন্টেলিজেন্ট লাইফ বা বুদ্ধিমান প্রাণীর সন্ধান পাওয়া যায়। কিন্তু বুদ্ধিমান প্রাণী পাওয়া মানেই হচ্ছে প্রাণ আছে সেখানে, কিন্তু আমার যে গবেষণা সেটা হচ্ছে বায়োসিগনেচার বা জৈব সংকেত। আমরা যেটা খুঁজে বেড়াচ্ছি, আমরা বিভিন্ন স্টেজে এই কাজগুলো করে থাকি, বিভিন্ন ধাপে ধাপে। প্রথম ধাপটা হচ্ছে যে সেই সব জায়গা যেখানে প্রাণ থাকা সম্ভব সেইগুলোকে খুঁজে বার করা, এবং ন্যাচারালি আমরা জানি যে পৃথিবীতে শুধুমাত্র প্রাণ আছে সৌরগ্রহে, সুতরাং আমরা আরেকটা পৃথিবীর মতো গ্রহ খুঁজে বার করতে হবে আমাদেরকে আগে। এবং পৃথিবীর মতো গ্রহ বার করা মানে আমাদের হচ্ছে যত সম্ভব আমাদের আগে গ্রহ, সে পৃথিবীর মতোই হোক বা বৃহস্পতির মতো হোক বা শনির মতো হোক, গ্রহ বার করা। এখনো পর্যন্ত প্রায় 5000 সেরকম ভিন গ্রহ আবিষ্কার হয়েছে। এবারে এই ভিন গ্রহদের মধ্যে কোন গ্রহগুলো পৃথিবীর মতো বলতে যে পৃথিবীর মতো পাথুরে হবে, সে পৃথিবীর মতো আকার হবে, পৃথিবীর মতো বায়ুমণ্ডল থাকবে, এইগুলো আমরা বার করি। এরপরে আমাদের কাজটা হচ্ছে সেই বায়ুমণ্ডলে জৈব সংকেত খুঁজে বার করা। আর জৈব সংকেত কি কাকে বলে? তাদের বায়ুমণ্ডলে যেসব অণুগুলো রাসায়নিক পদ্ধতিতে তৈরি হয়নি কিন্তু জৈব পদ্ধতিতে তৈরি হয়েছে, সেইগুলোকে বলা হয় জৈব সংকেত। যেমন পৃথিবীতে অক্সিজেন মলিকুল যেটা আমরা নিঃশ্বাস নিই, সেই ফ্রি অক্সিজেন কিন্তু মানে সেই মুক্ত অক্সিজেন কিন্তু পৃথিবীতে ছিল না কোনোদিন। পৃথিবীতে যে অক্সিজেন ছিল তা হাইড্রোজেন, কার্বন এদের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এইসব যৌগগুলো তৈরি করে। সুতরাং আমাদের যখন পৃথিবী প্রথম তৈরি হয়, পৃথিবীর প্রথম বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন ছিল না বা অক্সিজেন অণু ছিল না। এরপরে সায়ানোব্যাকটেরিয়া নামে এক ধরনের ব্যাকটেরিয়া, তারা সালোক সংশ্লেষ শুরু করে। এই সালোক সংশ্লেষে তারা কার্বন ডাইঅক্সাইড এবং জলের সংযোগ ঘটায় সূর্য থেকে পাওয়া রশ্মি থেকে, এবং তার ফলে তারা অক্সিজেন মলিকুল বাতাসে ছাড়তে শুরু করে। এই অক্সিজেনের পরিমাণ এত বেশি হয়ে যায় যে পৃথিবীর বায়ুমণ্ডল পুরো পাল্টে যায় এবং পৃথিবী অক্সিজেন ধনী হয়ে যায়। এই অক্সিজেন মলিকুল যখন আমাদের বায়ুমণ্ডলের একবারে উপরের স্তরে গিয়ে পৌঁছায়, তখন তা সূর্যের অতিবেগুনি রশ্মিতে ভেঙে গিয়ে আবার তা অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এবারে একটা অক্সিজেনের পরমাণু এবং একটা অক্সিজেনের অণু দুজনে মিলিত হয়ে যেটা তৈরি করে তাকে বলা হয় ওজোনের অণু।
এই ওজনের একটা স্তর আমাদের পৃথিবীতে তৈরি হয়েছে। এই ওজনের স্তরটা আমাদেরকে রক্ষা করছে সূর্যের শক্তিশালী অতিবেগুনি রশ্মি থেকে। সুতরাং আমরা যেসব গ্রহগুলো খুঁজে বেড়াচ্ছি, প্রথমে আমরা দেখবো সেই গ্রহটা পাথুরে কিনা, তারপরে দেখবো সেখানে জল আছে কিনা, তার তাপমাত্রা তরল অবস্থাতে থাকার মতো উপযুক্ত কিনা, এবং তারপরে দেখবো সেখানে বায়ুমণ্ডল আছে কিনা। এইসব দেখার পরে আমরা আরো বেশি সন্ধান করব যে সেখানে এইরকম অক্সিজেন অণু বা ওজোন অণু, বা যদি অক্সিজেন যুক্ত বায়ুমণ্ডল হয় সেখানে মিথেন বলে মলিকিউল সেটা আমরা পাবো কিনা। মিথেন অবশ্য আমাদের অন্যান্য গ্রহগুলোতে যেমন বৃহস্পতিতে, শনিতে এবং বৃহস্পতির চাঁদ, টাইটান এসব জায়গাতেও পাওয়া যায়। কিন্তু যেসব বায়ুমণ্ডলে অক্সিজেন থাকে সেখানে মিথেন রাসায়নিক বিক্রিয়া করে তা কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিণত হয়। কিন্তু যদি সেই গ্রহে কোনো প্রাণ থাকে এবং ব্যাকটেরিয়ারা সেই প্রাণকে যদি জৈব পদার্থে পরিণত করে, তাহলে যে অতিরিক্ত যে মিথেনটা তৈরি হবে সেই মিথেনটা আমরা সেই সব গ্রহ থেকে পাবো। কাজেই কোনো গ্রহে যদি জল এবং অক্সিজেন থাকে এবং তার সাথে সাথে যদি আমরা মিথেনের সংকেত পাই, তাহলে আমরা বুঝবো যে সেখানে জৈব পদ্ধতি চলছে এবং সুতরাং সেখানে প্রাণ আছে। তো এই রকম দুটো পদ্ধতি, একটা পদ্ধতিতে রেডিও টেলিস্কোপগুলোকে ব্যবহার করা হয়। ব্রেক থ্রু ইনিশিয়েটিভ বলে একটা ইনিশিয়েটিভ আছে, ইউরি মিলনার শুরু করেছিলেন 2015 সালে, এবং এশিয়ার মধ্যে আমি একমাত্র সিগনেটারি ছিলাম বা স্বাক্ষরকারী ছিলাম সেই প্রজেক্টে, যেখানে রেডিও টেলিস্কোপ মহাবিশ্বের চারদিকে আমরা খুঁজে বেড়াই কোনো কৃত্রিম সংকেত আসছে কিনা কোনো জায়গা থেকে। এইভাবে আমরা বুদ্ধিমান প্রাণীর সংকেত খুঁজছি এখনো পর্যন্ত, যদিও আমাদের কাছে সেরকম কোনো সংকেত ধরা পড়েনি। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা সমস্ত গ্রহগুলোকে যত পারা যায় সেরকম গ্রহকে আমরা আবিষ্কার করব, এবং সেই গ্রহের মধ্যে কোন গ্রহগুলো তো অনেকটা পৃথিবীর মতো এবং পাথুরে গ্রহ এবং তাদের মধ্যে জল থাকার সম্ভাবনা আছে, তাদের তাপমাত্রা জলকে তরলে রাখার মতো উপযুক্ত, এবং তারপরে সেই ধরনের গ্রহগুলোকে আমরা আরো সন্ধান করব তার বর্ণালী নিয়ে, সেখানে সেই বায়ুমণ্ডলে কি ধরনের অণু আছে। সেই অণুতে যদি আমরা জৈব অণু পাই, যেসব অণুগুলো জৈব পদ্ধতিতে তৈরি হয়, তাহলেই আমরা বুঝতে পারবো যে সেই গ্রহগুলোতে প্রাণ আছে। এইভাবেই আমার গবেষণা। আমার আরেকটা গবেষণা হচ্ছে যে আলোর মেরুকরণ। যখন কোনো সাধারণত তারাদের আলো এরা মেরুকৃত নয়, যেদিকে আপনি তাকাবেন সেদিকে আলোর ঔজ্জ্বল্য সমান দেখা যায়। কিন্তু যখন আলো কোনো বায়ুমণ্ডলের অণুগুলোতে ধাক্কা খায় বা স্ক্যাটার হয়, তখন সেই আলোর মেরুকরণ হয়। এবং আমি প্রথম বিজ্ঞানী যে দেখিয়েছিলাম যে আলোর ওই মেরুকরণ থেকে কোনো গ্রহের বায়ুমণ্ডলের যে রাসায়নিক পদার্থ আছে সেইগুলোকে এবং তার পরিমাণগুলোকে নির্ধারণ করা যায়। এবং এর ফলে এখন অনেক রকমের যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে এবং এই পদ্ধতিকে ব্যবহার করা হচ্ছে, যার ফলে ভবিষ্যতে পাথুরে গ্রহগুলো পাবো যেখানে তাপমাত্রা জলকে তরল রাখার পক্ষে উপযুক্ত, সেখানে এই আলোর মেরুকরণ পদ্ধতিকে ব্যবহার করে আমরা তার বায়ুমণ্ডলে কি ধরনের রাসায়নিক পদার্থ আছে, সেখানে জৈব পদার্থ আছে কিনা তার সন্ধান পাবো। এইটাই আমার মূলত গবেষণার বিষয়। আচ্ছা, এই গবেষণার পাশাপাশি আপনি তো পড়ানো, বিশেষ করে অশোকা বিশ্ববিদ্যালয়ে আপনি এই বিষয়ে পাঠ্যক্রম নির্ধারণ থেকে শুরু করে স্নাতক স্তরে পড়ানোর তত্ত্বাবধানে আছেন। ওখানে পড়ানো কিংবা পড়ানোর অভিজ্ঞতা আপনার, সেটা যদি আমাদের একটু বলেন। সারা পৃথিবী, ইউরোপ এবং আমেরিকাতে ভিন গ্রহদের নিয়ে একটা বিরাট উত্তেজনা, একটা বিরাট হইচই, সেই রকম জিনিসটা আমাদের ভারতবর্ষে হয়নি। তার কারণ হচ্ছে যে এখানে সেরকম আর কোনো গবেষক নেই যারা এই জিনিস নিয়ে করেছে। এখন অবশ্য অনেক যুবক আসছে ফিরে বাইরে থেকে, যারা ট্রেনিং নিয়ে আসছে, এবং আমার ছাত্রছাত্রীরাও আসছে, তারা ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু আরেকটা যে সমস্যা যে আমরা নিজেরাও তৈরি করতে পারছি না, তার কারণ হচ্ছে যে আমাদের দেশে গবেষণাগারগুলো সেইগুলো বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা। আমি গবেষণা করেছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সে, যেখানে শুধু পিএইচডি ছাত্র নেওয়া হয়। আরও মনে করুন টিআইএফআর আছে বা অন্যান্য জায়গা যেখানে ভিন গ্রহদের নিয়ে কাজ করা হয় বা জ্যোতির্পদার্থ বিজ্ঞান নিয়ে কাজ করা হয়, সেখানে শুধুমাত্র পিএইচডি স্টুডেন্টকে আমরা পড়াবার সুযোগ পাই। কিন্তু আমরা সরাসরি যারা একদম তরুণ, যারা সদ্য স্কুলের গণ্ডি বার করেছে, তাদের যে কৌতূহল, তাদের যে ট্যালেন্ট, সেটাকে আমরা প্রয়োগ করতে পারিনি। তো সৌভাগ্যবশত অশোকা বিশ্ববিদ্যালয় তাদের পদার্থ বিজ্ঞান অ্যাস্ট্রোনমিকে একটা মাইনর সাবজেক্ট হিসাবে তারা গণ্য করেছে, এবং তারপরে আমাকে 2023 সালে তারা বলে যে এই ভিন গ্রহ নিয়ে তাদের ছাত্রদেরকে আমি পড়াতে পারবো কিনা, এবং আমি খুব খুশি মনে সেটাতে রাজি হই। এবং এটা ভারতবর্ষের প্রথম কোনো জায়গাতে স্নাতক স্তরে ভিন গ্রহদের নিয়ে কোনো কোর্স করা হচ্ছে।
এবং এরপরে 2024 সালে আমাকে আবার বলা হয় যে আবার একটা ক্লাস সবারই জন্য নাও, এবং সেই ক্লাসটাতে প্রায় 150 জন ছাত্রকে আমি পড়িয়েছিলাম যে ভিন গ্রহদের কি করে আমরা আবিষ্কার করি, এবং সেই ভিন গ্রহদেরকে খুঁজতে গিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের পৃথিবী কত দুর্লভ জায়গা, আমাদের এর বাইরে আর কোনো জায়গা নেই যেখানে আমরা যেতে পারি। যদি পৃথিবীর আজকে কোনো রকম বিপদ আসে, পৃথিবীর তো অনেক রকম বিপদ আসতে পারে, একটা ধূমকেতু এসে ধাক্কা মারতে পারে, একটা বড় সুনামি হয়ে যেতে পারে, একটা বড় ভূমিকম্প হয়ে যেতে পারে, সেই রকম যদি ধ্বংস সামনাসামনি পৃথিবী কোনোদিন হয় তাহলে কিন্তু আমাদের কাছাকাছি কোনো জায়গা নেই যেখানে গিয়ে আমরা মাইগ্রেট করতে পারি, যেখানে আমরা যেতে পারি। এবং আমরা ভিন গ্রহদের খুঁজতে গিয়ে বা ভিন গ্রহে প্রাণের সন্ধান বা পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান খুঁজতে গিয়ে আরেকটা পৃথিবীর মতো গ্রহ খুঁজতে গিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের পৃথিবীটা কত বড় বিস্ময়। আমার তো মনে হয় মহাকাশে আমরা নক্ষত্র, নক্ষত্রপুঞ্জ, কৃষ্ণ গহ্বর, কত বিভিন্ন রকমের জ্যোতিষ্ক আমরা দেখেছি, তারা কত কত বিস্ময়, কিন্তু আমার মনে হয় সারা মহাবিশ্বে সবচেয়ে বড় বিস্ময় হচ্ছে এই পৃথিবীটা। কারণ এই পৃথিবীতেই একমাত্র আমরা জানি যেখানে প্রাণ আছে, যেখানে কোনোভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল, প্রাণের বিকাশ ঘটেছে, এবং সেই প্রাণ বুদ্ধিমান প্রাণীতে পরিণত হয়েছে, বিকশিত হয়েছে। যারা আজকে প্রশ্ন করছে যে আমরা কোথা থেকে এলাম এবং মহাবিশ্বে আরো কোথাও প্রাণ আছে কিনা, তো এই দুটো বিষয়ের উপরে অশোকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াই এবং আমার সাবজেক্টটা খুবই জনপ্রিয়, ছাত্ররা খুবই সেটাকে পছন্দ করে। এবং আমার মনে হয় অন্ততপক্ষে যদি তারা ভবিষ্যতে বিজ্ঞানী নাও হয়, অন্ততপক্ষে তারা বুঝতে পারবে যে আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য, পৃথিবীর এই পরিবেশকে উপযুক্ত রাখাটা কত প্রয়োজন, আমরা কত একা এই মহাবিশ্বে। এবং সেই জন্যই অশোকা বিশ্ববিদ্যালয়ের পড়াতে আমার খুব আনন্দ লাগে, এবং এবছরও আমি আবার ওই দুটো কোর্সই পড়াতে যাব, আমাকে আবার তারা আমন্ত্রিত করেছে পড়াবার জন্য। আপনার এই যে গবেষণার বিষয় গ্রহ থেকে গ্রহান্তরে প্রাণের সন্ধান, এই বিষয়েই তো আপনার বই, যেটি বাংলায় লেখা, আরও একটি ইংরেজিতে লেখা বই আছে, আমি সেই বইটির নাম জানতে চাইছি একটু। সেই বইটি স্প্রিঞ্জার ইন্টারন্যাশনাল থেকে পাবলিশ হয়েছিল, তার নাম হচ্ছে ওয়ার্ল্ডস বিয়ন্ড আওয়ার ওন, সার্চ ফর হ্যাবিটেবল প্ল্যানেট। সেটা 2015 সালে প্রকাশিত হয়েছিল। বাংলা বইটা প্রকাশিত হয়েছে 2023 সালে, কিন্তু দুটোরই বিষয়বস্তু একই, বিষয়বস্তুটা এক হলো, দুটো আলাদা ধরনের বই। এই গ্রহ থেকে গ্রহান্তরে প্রাণের সন্ধানে এই বইটির মধ্যে মানে কোনো রকম কোনো গাণিতিক দুরূহ কিছু জিনিস ছাড়াই, কোনো ক্যালকুলেশন যা বলি আমরা, তার বাইরে সহজ করে সাধারণ পাঠকের সামনে উপস্থাপিত করা হয়েছে আপনার গবেষণার বিষয়টি, যেটি খুবই চিত্তাকর্ষক। সেই বইটির জন্য এবছর আপনি রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেলেন। এই পুরস্কার পাওয়ার অনুভূতি? দেখুন, মফস্বল শহরে আমার ছোটবেলা কেটেছে এবং আমি বড় হয়েছি বলেই বোধহয় বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার প্রতি আমার যে আবেগ, তার যে শিকড়, তা আমার ভিতরে অনেক গভীরভাবে ঢুকে গেছে। আচার্য সত্যেন্দ্রনাথ বসু বলে গেছিলেন যে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা যারা করতে পারে না তারা হয় মাতৃভাষা জানে না, বা বাংলা ভাষা জানে না, কিংবা বিজ্ঞান জানে না। আমি এই যে বলেছিলাম প্রথম দিকে যে শান্তিময় চট্টোপাধ্যায়, এনাক্ষী চট্টোপাধ্যায়ের বাংলা বইটায় আমাকে অনুপ্রাণিত করেছিল, তো শুধু বিজ্ঞান পড়ার জন্যই নয়, সেই বইটা আমাকে আরো অনুপ্রাণিত করেছিল বাংলা ভাষাতে বই লেখার। আমি দীর্ঘ 3 দশক ধরে যে ভিন গ্রহদের নিয়ে গবেষণা করেছি, সেই গবেষণার ফলে আমি যে উত্তেজনা, যে আনন্দ পেয়েছি, সেই উত্তেজনা এবং সেই আনন্দ আপামর বাঙালিদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্দেশ্যে আমার এই বইটা লেখা। আর এই বইটাকে পুরস্কৃত করার জন্য আমি শুধুমাত্র অনুপ্রাণিত হইনি যে আরো বাংলাতে বই লেখার, এটা আমার মধ্যে অনুরণিত করেছে আবার আসিব ফিরে ধানসিঁড়ি চিত্রে এই বাংলায়, বা এই বাংলার মাটিতেই মাগো জন্ম আমায় দিও। তো এই আপনার বইয়ের পাতায় পাতায় রবীন্দ্র উদ্ধৃতি, প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে গেলে হয় রবীন্দ্রনাথের গান, নয় রবীন্দ্রনাথের কবিতা, তার নামাঙ্কিত পুরস্কার আপনি পেলেন এবছর। এটা মনে হয় আরো একটা অন্যরকম। আপনি শুনে খুব আশ্চর্য হবেন যে রবীন্দ্রনাথকে তো আমরা শুধু সাহিত্যিক দার্শনিক বলে জানি, তিনি কত বড় বিজ্ঞান সচেতন ছিলেন সেটা জানেন? 1930 সালে যখন প্লুটো প্রথম আবিষ্কার হয়, তার কয়েক বছরের মধ্যেই রবীন্দ্রনাথ তার বিশ্ব পরিচয় বইয়ে লিখেছিলেন যে প্লুটোকে তো এখন গ্রহ বলা হচ্ছে, কিন্তু কতদিন সে গ্রহ থাকবে। তারপরে 2006 সালে আমাদের যে অ্যাস্ট্রোনমারদের যে পার্লামেন্ট, যে আন্তর্জাতিক সেনেট, যাকে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, তারা ডিসাইড করে প্লুটো গ্রহ নয়, এবং তার ফলে 9টা গ্রহ ছিল, 9 নবগ্রহ থেকে 8টা গ্রহ হয়। রবীন্দ্রনাথ কিন্তু সেটা সেই 1930-32 সালে বলে গেছিলেন। রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা এত বেশি ছিল। রবীন্দ্রনাথের সেই জন্য প্রত্যেক গানের ছত্রে ছত্রে আমি খুঁজে পাই যে তিনি মহাবিশ্বের কথা বলছেন। এমন কোনো জিনিস নেই যেখানে রবীন্দ্রনাথের ছায়া পড়েনি বা রবীন্দ্রনাথ সেই নিয়ে চিন্তা ভাবনা করেননি। তিনি সত্যি গুরুদেব ছিলেন, তিনি শুধু সাহিত্যিকদের গুরুদেব নয়, তিনি আমার মতো বিজ্ঞানীদেরও গুরুদেব।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য এবং আপনার গবেষণার বিষয় আমাদের শ্রোতাদের জানিয়ে ঋদ্ধ করার জন্য। নমস্কার। নমস্কার। জ্যোতির্পদার্থবিজ্ঞানী, জনপ্রিয় বিজ্ঞানের লেখক অধ্যাপক সুজন সেনগুপ্তর সঙ্গে সাক্ষাৎকারটি শুনলেন। তার সঙ্গে কথা বলেছেন ড রুমা ঘোষ। অন্বেষা আজ এই পর্যন্তই। কেমন লাগছে জানাতে ভুলবেন না। কথা হবে পরবর্তী সপ্তাহে। নমস্কার। এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ড মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।